আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এসএসসি এর হায়ার ম্যাথের জ্যামিতির ক্লাসে আজকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম জ্যামিতির, প্রায় আমরা শেষে চলে আসছি। আজকে তোমাদেরকে উপপাদ্য 11 অর্থাৎ ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি প্রুফ করে দেখাবো। এখানে এই ব্রহ্মগুপ্ত হচ্ছে উনি ইন্ডিয়ার একজন গণিতবিদ, ইন্ডিয়ার একজন ম্যাথমেটিশিয়ান, বিখ্যাত। এই গণিতবিদ যেই উপপাদ্যটি আবিষ্কার করলেন সেটি হচ্ছে যে আমরা বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ অঙ্কন করলে, বৃত্তের ভিতরে যদি আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি, সেই চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, এরকম যদি পরস্পর লম্বভাবে যদি ছেদ করে, কর্ণ দুটো যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দু থেকে বিপরীত যে কোনো এক বাহুর উপর অঙ্কিত লম্বকে বিপরীত দিকে বর্ধিত করলে বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এত বড় বিবৃতি, এই কথাগুলো এই উপপাদ্যের, হায়ার ম্যাথের উপপাদ্যের এই কথাগুলো আসলে পরে বুঝাট কঠিন হয়ে পড়ে। সো আমরা করি কি, এই বড় বিবৃতিটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, তখন চিত্রের মাধ্যমে দেখালে আসলে যত বড় কথাগুলোই হোক সেগুলো বোঝা সহজ হয়ে যায়। উনি এখানে মূলত এই বিষয়টা বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, তাহলে আমি এই একটা বৃত্ত নিলাম, এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় লম্বভাবে ছেদ করলে, কমা, আমি এই পর্যন্ত কাজটি প্রথমে করব। তাহলে আমি এখানে এই যে একটি কর্ণ নিলাম, আর এখানে আমি আরেকটা কর্ণ নিলাম এরকম লম্বভাবে। এখন এই বাহুটা আর এই বাহুটা যোগ করে দিলাম, এই সবটি বাহু যদি আমি যোগ করে দিই, দেখো আমাদের এরকম একটি কি উৎপন্ন হয়, আমাদের এরকম একটি চতুর্ভুজ উৎপন্ন হয়ে যায়। এটাকে যদি আমি এ বি সি ডি এরকম যদি আমি নাম দেই, এবং এসি আর বিডি দুইটা কর্ণ প্রথমে অঙ্কন করছি, এটা পরস্পর লম্বভাবে ছেদ করেছে, ঠিক আছে। এখন আমি যদি এই যে এটিকে ছেদবিন্দু বিবেচনা করি, অবশ্যই এটি আমার কি কর্ণদের ছেদবিন্দু। এই ছেদবিন্দু থেকে আমি যদি যে কোনো এক বাহুর উপর লম্ব অঙ্কন করি, মনে করো আমি এই ছেদবিন্দু এম থেকে এডি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে। এই যে লম্ব অঙ্কন করলাম, এটা আমি ই বিন্দু বিবেচনা করলাম। এখন এই এই লম্বটাকে আমি যদি বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে মনে করো এই বিসি রেখাটাকে এফ বিন্দুতে ছেদ করবে, তাহলে এই বিএফ আর এই সিএফ সমান হবে, এই কথাটি বলছে। অর্থাৎ কর্ণ দুইটা পরস্পর লম্বভাবে ছেদ করলে ছেদবিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর আমি যদি লম্ব অঙ্কন করি, তাহলে আমি এই ছেদবিন্দু থেকে এডি রেখার উপর লম্ব অঙ্কন করলাম, লম্বটা হলো আমার এম ই। এই এম ই লম্বটিকে আমি যদি বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে বিপরীত যে বাহুটা আছে বিসি, এই যে এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি, তখন এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিএফ ইকুয়াল টু সিএফ। এটা যদি আমার এফ বিন্দু হয়, তাহলে বিএফ ইকুয়াল টু সিএফ। এই জিনিসটি আমার প্রমাণ করতে হবে। তাহলে এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য তোমাদের দুইটা জিনিস অবশ্যই আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে পূরক কোণ কি। পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাকে পূরক কোণ বলে। দেখো এখানে এক্স ও ওয়াই একটা সমকোণ, এই সমকোণ হচ্ছে θ1 এবং θ2। একটা মনে করি আমি 60 ডিগ্রি, আর একটা মনে করি আমি যে 30 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে? θ1 + θ2 কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটাকে পূরক কোণ বলা হবে, ঠিক আছে না? এখন বিপ্রতীপ কোণ কি সেটাও একটু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বিপ্রতীপ কোণ হচ্ছে দুইটি সরল রেখা পরস্পরকে যদি ছেদ করে, তাহলে বিপরীত দিকে যে দুটি কোণ উৎপন্ন হয়, যেমন এই যে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই দুটো কোণকে পরস্পর বিপরীত কোণ বলে, এবং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি হবে, এটা হচ্ছে বিপরীত কোণের সংজ্ঞা, ঠিক আছে। তাহলে বিপরীত কোণ এবং পূরক কোণ এই দুটা জিনিস তোমাদের জানা লাগবে। আর এই চিত্রের মাধ্যমে আমি উপপাদ্যটার কি করলাম, উপপাদ্যটার ব্যাখ্যাটা করে দেখালাম। এই যে বলছিল যে ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বকে, তাহলে আমি এখান থেকে এখানে লম্বটা নিয়েছিলাম, লম্বকে বিপরীত দিকে বর্ধিত করলে, তাহলে আমি বিপরীত দিকে বর্ধিত করছি এম এফ পর্যন্ত, বর্ধিত করলে বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিএফ ইকুয়াল টু সিএফ, এই জিনিসটি। এখন উপপাদ্যটি ফাইনালি প্রমাণ করার জন্য আমি আবারও এই বিবৃতিটা ধরে ধরে এই চিত্রটা অঙ্কন করব।
চিত্রটা অঙ্কন করে তখন আমি প্রমাণটা করব, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এই সবগুলো বিষয় মুছে দিই, আচ্ছা দেখো এখন এই যে চিত্রটা, এই চিত্রের মাধ্যমে আমি বিষয়টি প্রমাণ করব। আমরা কিন্তু প্রমাণ করতে হবে এই BF ইকুয়াল টু CF, কেননা এই যে AC এবং এই BD দুইটি কর্ণ পরস্পর লম্বভাবে ছেদ করছে M বিন্দুতে। তাহলে এই M বিন্দু থেকে AD রেখার উপর আমি লম্ব অঙ্কন করলাম ME, এই ME লম্বটাকে পিছন দিকে বর্ধিত করছি, তাহলে এই BC বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে BF ইকুয়াল টু CF, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এই বিষয়টা আমি একটু এখানে লিখে রাখতেছি যে আমার প্রমাণ করতে হবে BF ইকুয়াল টু হচ্ছে CF, এই জিনিসটি আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন প্রমাণের জন্য দেখো আমার অঙ্কনের পার্ট কিন্তু এটাই, আমি যা বলতেছি এটাই যদি আমি বাংলা ভাষায় লিখতাম যে তাহলে কিন্তু আমার অঙ্কনটা হয়ে যেত। আমি অঙ্কনটা লিখতেছি না, তোমাদেরকে বলতেছি, তোমরা বলবা যে মনে করি ABCD একটি চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, ACBD কর্ণ দুটা পরস্পর M বিন্দুতে ছেদ করছে। এখন M বিন্দু থেকে বা ছেদ বিন্দু থেকে AD রেখার উপর লম্ব অঙ্কন করি ME, এবং ME লম্বকে পিছন দিকে বর্ধিত করলে MF রেখা উৎপন্ন হবে। MF রেখা BF এবং CF এই দুটি খণ্ডে খণ্ডিত করলো BC রেখাকে। প্রমাণ করতে হবে BF ইকুয়াল টু CF, এটি হচ্ছে আমাদের অঙ্কনের পার্ট, ঠিক আছে, বিশেষ নির্বাচনের বা অঙ্কনের পার্টটা। এখন আমি প্রমাণের জন্য দেখো এই চিত্রটা কিন্তু আমি পাইলাম যে এই যে EF একটা রেখা পাইলাম না, এই যে EF রেখা, এই যে এই রেখাটা পাইলাম। আমি এখানে একটা ট্রিক্স বলতেছি প্রমাণটা করার এবং প্রমাণটা মনে রাখার একটা ট্রিক্স বলতেছি, কিভাবে আমরা শুরু করব এবং মনে রাখবো। সেটা হচ্ছে দেখো তুমি এইভাবে আঁকলা, তুমি কিন্তু এই ছেদবিন্দু থেকে AB রেখার উপরেও কিন্তু তুমি লম্ব রাখতে পারতা। এখানে যেমন ME লম্বটা অঙ্কন করছো, এটা না লিখে কিন্তু এই ছেদবিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর তুমি লম্ব অঙ্কন করতে পারতা। তাহলে এই M বিন্দু থেকে তুমি AB রেখার উপর লম্ব অঙ্কন করতে পারতা। তাহলে এটাকে এই লম্বটাকে পিছন থেকে বর্ধিত করলে এই CD রেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যেত। তুমি যদি এই ছেদবিন্দু থেকে এই CD রেখার উপর তুমি যদি লম্ব অঙ্কন করতা এইভাবে, তাহলে এই লম্বটাকে পিছন থেকে বর্ধিত করলে এই AB রেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যেত। অর্থাৎ তুমি এই ছেদবিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর লম্ব অঙ্কন করতে পারতা, এটা কিন্তু বলছিল হ্যাঁ বিবৃতিটার মধ্যে। তাই আমি এই ছেদবিন্দু থেকে AD রেখার উপর লম্ব অঙ্কন করছি ME, ঠিক আছে, আমি এটা নিয়ে কাজ করছি। তাহলে আমার চিত্রটা এরকম হলো না। এই যে EF যে রেখাটা হলো, এই EF রেখার দেখো দুই পাশে দুইটা বাহু আছে, ABCD চতুর্ভুজের দুইটা বাহু আছে, একটা হচ্ছে AB বাহু আর একটা হচ্ছে যে এর বিপরীত পাশে এইদিকে CD বাহু। যখন আমি AB বাহু চিন্তা করব তখন দেখো আমার একটা চাপ বিবেচনা করতে পারি যে AB একটি চাপ, এই বৃত্তের একটি চাপ, এই বৃত্তের একটি চাপ। তখন এই চাপ নিয়ে আমি একবার কাজ করব, আরেকবার এই চাপের বিপরীত পাশে দেখো আরেকটা চাপ আছে, এই যে CD আরেকটা চাপ, এই দুইটা চাপ নিয়ে আমি দুইবার কাজ করে উপপাদ্যটা প্রমাণ করে দিব, ঠিক আছে। তাহলে আমি প্রথমে AB চাপ নিয়ে কাজ করি অথবা CD চাপ নিয়ে কাজ করি। দেখো আমি যদি একই চাপ AB নিই, একই চাপ AB এর ক্ষেত্রে লিখি, দেখো এখানে আমি কি লিখতে পারি, এই যে যখন আমি AB চাপ নিব, যখন আমি AB চাপ নিব তখন আমি A থেকে যদি C তে আসি, আসার পরে যদি আমি B তে চলে আসি, তাহলে দেখো এই যে এখানে আমার একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে। এই যে ACB এটি একটি বৃত্তস্থ কোণ। আচ্ছা পরে আবার দেখো আমি লিখতে পারতেছি যে এই AB চাপের উপর দণ্ডায়মান আরেকটি বৃত্তস্থ কোণ হচ্ছে ADB, অর্থাৎ এখানে আরেকটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে। এই দুটি বৃত্তস্থ কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি যে একই চাপ AB এর ক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে। তাহলে এই কোণটা কি, এই যে এই কোণটা কি ACB, তাহলে ACB না লিখে আমি সরাসরি লিখতে পারি MCF। এই কোণটাকে আমি ACB না লিখে আমি এই কোণটাকে এই ত্রিভুজের অভ্যন্তরে আমি ঢুকতে চাচ্ছি, মূলত এই ত্রিভুজের অভ্যন্তরে আমি ঢুকতে চাচ্ছি। তাহলে আমি কিন্তু এই যে F বা CFM বা MFC এই ত্রিভুজের ভিতরে আমি ঢুকতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ACB না লিখে আমি MCF এইটা লিখলেও কিন্তু আমার এই কোণটাকেই প্রকাশ করে।
তাহলে আমি সরাসরি এই কোণ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু ওই যে এই কোণটা আমি প্রকাশ করতেছি। তাহলে এ ডি বি না লিখে আমি ই ডি এম এই কোণটাও লিখতে পারি। তাহলে আমি লিখি, সরাসরি লিখে ফেলতেছি এখানে যে এফ সি এম এই কোণ আর হচ্ছে আমার যে এই কোণটা সমান। তাহলে এটা লিখতে ইডিএম ই ডি এম এই দুটি কোণ পরস্পর সমান। যখন আমি এই যে এই চাপ নিয়েছিলাম এবি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ, একটি ছিল এই কোণটা এই যে এ সি বি, আর ছিল এ ডি বি, এই দুটি বৃত্তস্থ কোণ ছিল এবং এই দুটি বৃত্তস্থ কিন্তু পরস্পর সমান। তোমরা জেনারেল ম্যাথে পড়ে আসছো যে একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ পরস্পর সমান, সেই বিষয়টি এখানে আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এরপর যে কাজটি করবো আমরা, সেই কাজটি হচ্ছে দেখো এই যে এসি এবং এই বিডি এই কর্ণ দুটা কিন্তু পরস্পর লম্বভাবে ছেদ করছিল। সো এখানে এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, কেননা এসি আর বিডি যখন পরস্পর লম্বভাবে ছেদ করছিল তাহলে এই যে এই কোণটা 90 ডিগ্রি ছিল। তাহলে এই কোণটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এই একটা কোণ আর এই যে একটা কোণ। ঠিক আছে, তাহলে এই দুইটা কোণের যোগফল আমি 90 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এই কোণটা সমান সমান লিখবো এ এম ই যোগ ই এম ডি এই দুই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটিকে আমি 1 নং সমীকরণ বিবেচনা করলাম। আচ্ছা, এখন আবার এই কোণটার হচ্ছে আমার 90 ডিগ্রি এখন আবার দেখো আমি কি করব, এই ত্রিভুজটার ভিতরে তো আমি ঢুকতে চাচ্ছিলাম, আগে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ভিতরে আমি ঢুকতে চাচ্ছিলাম। তাহলে এই ত্রিভুজটা দেখো, এই যে ছেদবিন্দু থেকে যখন আমি এই এডি বাহুর উপর লম্ব অঙ্কন করছিলাম, তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি হয়েছিল। তাহলে এই কোণটা যখন আমার 90 ডিগ্রি হয়েছিল, তখন আমার এই কোণ আর যে এই কোণ, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা পূরক কোণ। এই কোণটা 90 ডিগ্রি হলে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ইডিএম, এটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে অপর দুটো সূক্ষ্ম কোণের যোগফল কি হবে 90 ডিগ্রি। তাহলে এই অপর দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলেই কিন্তু দুইটা কোণকে পরস্পরের পূরক কোণ বলে। প্রথমে তোমাদেরকে পূরক কোণ জিনিসটা মানে আমি ক্লিয়ার করছিলাম। তাহলে এই কোণ আর এই কোণ যোগফলও কিন্তু কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণ আর এই কোণের যোগফলটা আমি লিখতেছি, এটা লিখবো ইডিএম প্লাস এই যে এই কোণটা, এই যে এতটুক এই ত্রিভুজের ক্ষেত্রে, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই কোণটা, তাহলে এই কোণটা কি ইএমডি এই দুইটা কোণের যোগফল কিন্তু আমার 90 ডিগ্রি। এটাকে আমি 2 নং ইকুয়েশন যদি লিখি, তাহলে দেখো এই 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 ইকুয়েশনের মান 90 ডিগ্রি, এই ইকুয়েশনের মানও কি 90 ডিগ্রি। তাহলে আমি এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা লিখতে পারি। সুতরাং এ এম ই প্লাস ই এম ডি ইকুয়াল টু লিখতে পারি ইডিএম প্লাস ই এম ডি। আচ্ছা, এখন দেখো এই যে ইএমডি আর এই ইএমডি এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটা যাবে। থাকবে হচ্ছে এ এম ই ইকুয়াল টু হচ্ছে ই ডি এম, এই যে এই কোণটা আর এই কোণটা থাকবে। ঠিক আছে, এটা থাকলো আমাদের। তাহলে এই কোণ দুইটা দ্বারা কি মিন করে, এই দুইটা কোণ দ্বারা মিন করা হচ্ছে, আমি একটু বোল্ড করি, এই যে এটা দ্বারা মিন করা হচ্ছে এ এম ই কোথায় আছে, এ এম ই অর্থাৎ এই যে এই কোণটি সমান সমান কি ইডিএম অর্থাৎ এই কোণটি আর এই যে এই কোণটি সমান, এটা মিন করা। ঠিক আছে, তাহলে এই যে এই কোণটা কি এ এম ই, এই যে এ এম ই এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই পাশের কোণটা, এই কোণের ঠিক বিপরীত পাশে যে কোণটা, এই যে এ এম ই এই যে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই দুইটা কোণ পরস্পর বিপরীত কোণ। ঠিক আছে না, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই দুইটা কোণ বিপরীত কোণ। তাহলে আমি এই কোণটার পরিবর্তে আমি এই কোণটা লিখবো, কারণ আমি এই ত্রিভুজের ভিতরে ঢুকবো, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে যে সিএমএফ, এই কোণের পরিবর্তে লিখবো আমি সিএমএফ ইকুয়াল হচ্ছে ইডিএম।
তাহলে সিএমএফ হচ্ছে এই যে সিএমএফ এই কোণ, আর ইডিএম হচ্ছে ইডিএম হচ্ছে এই কোণ। এই কোণ আর এই কোণ সমান আমি প্রথমেই কিন্তু এখানে লিখে রাখছিলাম। দেখো এখানে আমি লিখে রাখছিলাম, ঠিক আছে। তাহলে আমি ইডিএম এর পরিবর্তে এফ সি এম লিখতে পারি, এফ সি এম, আর এখানে সি এম এফ। এই যে বিষয়টা, এই বিষয়টা দেখো, এই যে সি এম এফ এই ত্রিভুজের দুইটা কোণ, এই কোণ আর এই কোণ আমি সমান দেখাই ফেলছি, ঠিক আছে। যেহেতু আমি এই ত্রিভুজের দুইটা কোণ সমান দেখাইতে পারলাম, তাহলে আমি বলতে পারি যে একটি ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে এই যে এই ত্রিভুজটার যে সি এম এফ এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ আমি সমান দেখাইতে পারলাম। সো এই ত্রিভুজটা সি এম এফ ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয় বা সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। তাহলে এই যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এফ সি, আবার এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি এই যে এফ এম। তার মানে এই এতটুকু বাহু আর এই যে এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান আমি লিখতে পারি। তো লিখবো, সুতরাং হচ্ছে এফ সি ইকুয়াল টু এফ এম, এটা আমি লিখলাম, ঠিক আছে। এই জিনিসটা আমি লিখতে পারি। তাহলে এই জিনিসটা যদি আমি লিখি, এই জিনিসটার নাম দিয়ে আমি, এটা হচ্ছে আমার 3 নং ইকুয়েশন, ঠিক আছে, 3 নং ইকুয়েশন। এখন এই পার্টটা আমি যেভাবে প্রমাণ করলাম ঠিক সেম ভাবে এখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই যে দুটা ফাঁকা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, এই যে ডট ডট দেওয়ার পাশে এই ত্রিভুজটা, আবার এই দিকে ডট ডট দেওয়ার পাশে যে এই ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজকে নিয়ে আমি সেম ভাবে কাজ করে আমি প্রমাণ করব যে এই বাহুটা আর এই বাহুটা সমান। এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। তাহলে সেই টার্গেট অনুযায়ী যদি আমি কাজ করি, তাহলে আমার আবার লিখতে হবে যে এখন এবি চাপ নিয়ে কাজ করছিলাম, এখন এই এবি চাপের বিপরীত দিকে যে চাপ আছে সিডি চাপ, এখন এই সিডি চাপ নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন লিখবো একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ। আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে যে আবার এই যে একই চাপ সিডি এর ক্ষেত্রে, এটা মুছে দিলাম, সিডি এর ক্ষেত্রে আমি এত বাংলা কথা লিখতেছি না, সিডি এর ক্ষেত্রে যে দুটি বৃত্তস্থ কোণ পাবো আমি, এই যে সিডি যদি আমি চাপ বিবেচনা করি, এই সিডি চাপের উপর দেখো দুটি আমার বৃত্তস্থ কোণ আছে। সেটি হচ্ছে আমি এই সি থেকে এতে গিয়ে আবার ডিতে চলে আসলাম, তাহলে এইখানে আমি একটা কোণ পাইলাম বৃত্তস্থ কোণ। আবার এই দেখো এই সি থেকে বিতে গিয়ে ডিতে চলে আসলাম, তাহলে এইখানে দেখো আমার আরেকটি কোণ পাবো। এই দুটি কোণ হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ দুটি কিন্তু পরস্পর সমান, তাহলে এই যে এই কোণ আবার এই কোণ, এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান। আমি সিবিডি না লিখে আমি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকেই মিন করতে চাচ্ছি। সো আমি এফ বি এম এটা লিখলে কিন্তু আমার এই যে সিবিডি এই কোণটাই প্রকাশ হয়ে যাবে। সো আমি লিখবো যে একই চাপ সিডি এর ক্ষেত্রে এই কোণটা আচ্ছা সিবিডি এটা বৃত্তস্থ কোণ, আবার সিডি এটাও বৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি আশা করছি, এই যে এই কোণটা আর যে এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা। সো আমি এখানে সিবিডি না লিখে এফ বি এম লিখবো, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ই এ এম বা এম এ ই এই কোণটা লিখবো, ঠিক আছে। তাহলে এফ বি এম এই কোণ ইকুয়াল টু হচ্ছে এম এ ই, এই যে এই কোণ এম এ ই এই কোণ, এই দুটি কোণ সমান। আচ্ছা, এটা থাকলো এইভাবে। এখন আগে এই পাশে কি কাজটা করছিলাম, যে এখান থেকে যেহেতু আমি এই যে এড রেখার উপর লম্ব অঙ্কন করছিলাম, তাহলে এটা যেভাবে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটাও কিন্তু এখানে সমকোণ, এটাও কিন্তু এখানে সমকোণ। তাহলে এটা যদি সমকোণ উৎপন্ন করে, তাহলে এই যে এতটুকু কোণ আর এই যে এই কোণ, এই দুই কোণের যোগফল কিন্তু আমার আবার 90 ডিগ্রি হবে। তাহলে আমি লিখবো এই কোণ যোগ এই কোণ 90 ডিগ্রি। আবার এই কর্ণ দুইটা যখন পরস্পরকে লম্বভাবে ছেদ করছিল, তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। এই যে এখানে এ এম ডি এটা কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, কারণ এসি কর্ণ
আর বি ডি কর্ণ লম্বভাবে ছেদ করছিল, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। এই যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল তাহলে এতটুকু কোণ আর এখন এই যে এতটুকু কোণ, এই দুটো কোণ যোগফল আবারও 90 ডিগ্রি, এটা লিখবো একটা সমীকরণে। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে এই কোণ আর এই যে এই কোণ, এই দুটা কোণের যোগফল অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ পুরো কোণ এই দুটো, এইটা লিখে আরেকটা সমীকরণ তৈরি হবে। এই যে এখানে আমি 1 এবং 2 সমীকরণ যে দুটো পাইছিলাম, এরকম দুটো সমীকরণ তৈরি হবে। এটা আমি আবার লিখতেছি, হ্যাঁ। আচ্ছা, ক্লাসটি কিন্তু একটু বড় হবে, কিন্তু তোমরা ধৈর্য হারা হবে না, একটু ধৈর্য নিয়ে ক্লাসটি যদি দেখো একদম পরিষ্কারভাবে বুঝে যাবে, ঠিক আছে। এই জন্য আমি একটু ডিটেলস করে পড়ানোর চেষ্টা করতেছি, ধৈর্য হারা হবে না, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ যোগফল হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমি লিখবো এম এ ই যোগ হচ্ছে এই যে এই কোণ এ এম ই এটি সমান সমান 90 ডিগ্রি। এটাকে তুমি 4 নং ইকুয়েশন দিয়ে রাখো, এখানে যেহেতু আমরা 3 নং পর্যন্ত পাইছিলাম, 4 নং ইকুয়েশন দিয়ে রাখো। এখন আবার তুমি এখন আবার লিখবো কি যে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণ লেখো এ এম ই প্লাস হচ্ছে ই এম ডি এটার সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এটাকে তুমি 5 নং ইকুয়েশন দিয়ে রাখো। কারণ 4 ও 5 নং ইকুয়েশন ব্যবহার করলে আমি এইটা সমান সমান এটা লিখতে পারি। লেখলে যে জিনিসটা হবে সেই জিনিসটি হচ্ছে, দেখো আমার এখানে এক জাতীয় দুইটা কোণ চলে আসছে, সেটা হচ্ছে কোথায় এ এম ই, দেখো এই যে এ এম ই, ঠিক আছে। এইটা ইকুয়াল টু এটা লিখলে এম ই কাটা যাবে, থাকবে আমার শুধু এই কোণটা ইকুয়াল টু এই কোণটা থাকবে। তাহলে সুতরাং এম এ ই এই কোণ ইকুয়াল টু ই এম ডি, এই কোণ দুইটা সমান। এখন দেখো এম এ ই এই কোণটা কোনটা, এম এ ই এই কোণটা হচ্ছে এই কোণটা, হ্যাঁ। তাহলে এই কোণটা এখানে এই কোণটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এই কোণটা আর হচ্ছে আমার যে এই কোণটা সমান। আমি এটা প্রথমে লিখছিলাম যে এম এ ই সমান সমান হচ্ছে, হ্যাঁ, বি এফ বি এম, তাহলে আমি এফ বি এম লিখতে পারি। তাহলে এম এ ই পরিবর্তে আমি এফ বি এম এই কোণটা লিখতে পারি, ঠিক আছে। আর এখানে আছে আমার ই এম ডি এই যে এই কোণটা, এই যে এই কোণটা ই এম ডি এই কোণটা। এখন দেখো এই কোণটার বিপরীত পাশে কোন কোণটা, অবশ্যই এই কোণটা, এই কোণের ঠিক বিপরীত পাশে কোণটা হচ্ছে এটা। তাহলে আমরা এই কোণটা নিব, কেননা আমি এই ত্রিভুজের ভিতরে আবার ঢুকতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে ই এম ডি এই কোণটা পরিবর্তে আমি এই যে এই কোণটার বিপরীত দিকে এই কোণটা লিখতে পারি, ঠিক আছে। একটু হাবিজাবি হয়ে গেছে, আমি একটু মুছে দিয়ে আবার সুন্দর করে লিখতেছি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে ই এম ডি এর পরিবর্তে লিখতে পারি আমি বি এম এফ লিখতে পারি, বি এম এফ এই কোণটি লিখতে পারি। এখন দেখো এই দুটা কোণ দ্বারা কি মিন করে, এই দুটা কোণ দ্বারা মিন করতেছে হচ্ছে এই ত্রিভুজের যে বি এফ এম বা এফ বি এম এই ত্রিভুজের দুইটা কোণ, এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান, এটা কিন্তু মিন করতেছে। যেহেতু এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই ত্রিভুজটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ মিন করবে, তার মানে এই বাহুটা আর এই যে এই বাহুটা সমান দেখাবে। তাহলে এটা বি এফ ইকুয়াল টু এফ এম। তো সুতরাং আমি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এই যে বি এফ এম এর এই দুইটা বাহু সমান, যে এই বাহুটা আর এই যে এই বাহুটা সমান। তাহলে বি এফ ইকুয়াল টু এফ এম, বি এফ ইকুয়াল টু এফ এম, এটা লিখতে পারি। এটাকে তুমি যদি 6 নং ইকুয়েশন দাও আর কি, যদি দাও তাহলে এই 6 নং ইকুয়েশন আর এখানে 3 নং ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনের দিকে তাকাও। যদি তুমি তাকাও তাহলে তুমি কি পাবে, এখানে এফ এম আছে, এই এফ এম এর দেখো এই যে এখানে এফ এম এর মান কত বি এফ, তাহলে এই এফ এম এর জায়গায় তুমি বি এফ বসায় দাও। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং 3 নং আর এই 6 নং ইকুয়েশন ব্যবহার করে 3 নং ও 6 নং কে ব্যবহার করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই এফ এম এর স্থলে এই যে এফ এম এর মান কত বি এফ, আমরা বি এফ বসিয়ে দেব। তাহলে এখানে আছে কি এফ সি, এখানে আছে এফ সি, এই যে এফ সি বাহু, এই যে দেখো এফ সি ইকুয়াল টু এই যে এফ এম এর জায়গায়, সরি এই যে এখানে এফ এম এর জায়গায় এফ এম এর মান বসাবো, এই যে এফ এম এর মান কত বি এফ, তাহলে এখানে আমি বি এফ বসাবো, বি
এফ বসাবো। আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, আলটিমেটলি এই বিসি বাহুটা যে সমদ্বিখণ্ডিত হয়েছে, একটা হচ্ছে বিএফ আর একটা হচ্ছে সিএফ, একটা হচ্ছে সিএফ, অর্থাৎ বিএফ ইকুয়াল টু সিএফ, এটি কিন্তু আমার প্রমাণিত হয়ে গেল। এটি কিন্তু মূলত আমাকে ব্রহ্মগুপ্ত সাহেব প্রমাণ করতে বলছিল যে একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করি, এটি বলছিল হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, এই চতুর্ভুজের ভিতরে কর্ণ দুটো যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে এই ছেদবিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর তুমি অঙ্কিত যে লম্ব পাবা, সেই লম্বকে বিপরীত দিকে বর্ধিত করলে এই চতুর্ভুজের অপর বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটাই প্রমাণ করতে বলছিল, আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। তোমরা একটু ভিডিওটা পজ করে আটকে আটকে দেখবা, একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু দীর্ঘায়িত করলাম, বাট আমি এখানে অনেক ইনফরমেশন দিয়ে তোমাদেরকে পড়ালাম, বিকজ এখানে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা নিজেরা করতে, বাট আমি এইগুলো যেন ডিটেলস আলোচনা করার ফলে প্রশ্নগুলো তোমরা আনসার পেয়ে যাবে প্রশ্নগুলোর। এবং এই ব্রহ্মগুপ্ত উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, গুরুত্ব দিয়ে পড়বে, পরীক্ষায় বারবার আসে সেহেতু গুরুত্ব দিয়ে পড়বে। আশা করি তোমরা সহজে তখন বুঝতে পারবে এবং মজা পাবে পড়ে। তাহলে আজকে জ্যামিতি ধারাবাহিক ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। আগামী পর্বে আমরা তোমাদেরকে হচ্ছে টলেমির উপপাদ্যটি পড়ানোর মধ্য দিয়ে মোটামুটি এসএসসি উচ্চতর গণিতের জ্যামিতি ক্লাসগুলো শেষ করতে পারবো। আজকে এই পর্যন্ত রাখতেছি, সবার জন্য শুভকামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।